তো প্রথমে আমি আজকের ক্লাস শুরু করার জন্য শশাঙ্ক সামন্ত স্যারকে ডেকে নেব। উনি আজকের ক্লাস শুরু করবেন। ওয়েলকাম স্যার, আপনার ক্লাস শুরু করুন। আজকের টপিক পজিস্ট্রন। খগেন্দ্র স্যারকে অনেক অনেক ধন্যবাদ। মন নিয়ে গ্রুপে উপস্থিত সমস্ত ডাক্তারবাবুদের শুভ বৈকালিক অভিনন্দন, শ্রদ্ধা এবং শুভেচ্ছা। সেই সাথে এই গ্রুপের প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষকতা যারা রয়েছেন সেই শ্রদ্ধেয় মাজিদ স্যার, রানা স্যার, অমিতাভ স্যার এবং আরও শ্রদ্ধেয় ব্যক্তিবৃন্দ সবাইকে আমার অনেক অনেক শ্রদ্ধা শুভেচ্ছা। আচ্ছা, আমি একটা কেস উপস্থাপন করছি, তো কেসটা খুব যত্ন সহকারে একটু শোনার আবেদন রাখি, নাহলে ঠিক বোঝা যাবে না। একদম রিসেন্ট কেস, তো শুরু করছি। ভদ্রমহিলার বয়স ইজ অ্যাবাউট 34-35, 34-35 বছর বয়স। দিন 20 হলো তার সমস্যাটা শুরু হয়েছে, যে জন্য বাড়ির লোক আমায় কল করে যে ডাক্তারবাবু একবার এসে দেখে যেতে হবে। এই দিন 20 হলো ওর দ্বিতীয় প্রসব বা দ্বিতীয় বাচ্চা, তো টুইন বেবি হয়েছে, তারপরেই সমস্যাটা শুরু হয়েছে। তো এই সমস্যা শুরু হওয়ার আগে একটু ইতিহাসটা জানা প্রয়োজন, তো সেই জন্য আমি বলছি। এই পেশেন্ট আমার দীর্ঘদিনের পরিচিত পেশেন্ট, প্রায়ই আছে। তো এনার প্রথম যে বেবি, তার বয়স কিন্তু বেবি বলবো না, চাইল্ড, তার বয়স এখন 15 বছর। তো তারপরে পরেই বাচ্চা নেবে এরকম চিন্তা ভাবনা করে 8-10 বছর পর তারা চেষ্টাটা নেয়, যখন প্রথম বাচ্চার বয়স 8 বছর কি 9 বছর হবে এরকম, তারপরে দ্বিতীয় বাচ্চার চেষ্টা নেয়। একটু ভলিউমটা বাড়ান। আচ্ছা, দেখছি। হ্যাঁ, দেখুন স্যার এবার শোনা যায় কিনা। হ্যাঁ বলুন। হ্যাঁ বলি, শোনা যাচ্ছে এবারে? শোনা যাবে, আর হবে না? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটা আমার এক্সট্রিম দেওয়া আছে, আমি কাছে নিয়েই বলছি আস্তে আস্তে করে। তো তাহলে দ্বিতীয় বাচ্চার প্রচেষ্টা নিচ্ছে কিন্তু আসছে না। অবশেষে যখন বাচ্চা এলো, তার ঠিক 2 মাস পরে প্রচন্ড যন্ত্রণা হয় এবং দুর্ভাগ্যক্রমে দেখা যায় একটোপিক প্রেগনেন্সি, রাইট সাইডেড ফ্যালোপিয়ান টিউবে হয়েছে। তাই অপারেশন বাধ্যতামূলক, অপারেশন করে রাইট ফ্যালোপিয়ান টিউব অলরেডি বাদ দিয়ে দেওয়া হলো। নেক্সট ভদ্রমহিলা আবারও প্রচেষ্টা নিলেন। এই করতে করতে আরো বছরখানেক গড়িয়ে গেল। তারপরেও দুর্ভাগ্যক্রমে আবার অ্যানাদার একটোপিক প্রেগনেন্সি, লেফট ফ্যালোপিয়ান টিউব বাদ দিতে হলো এবং সেবারে অবস্থা এমন হলো যে একেবারে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে কোনো রকম ফিরে এলো। আচ্ছা, এর পরেও আরো বাচ্চা নেওয়ার থাকে, স্বাদ থাকে, ইচ্ছে থাকে। জানি না কেমন করে এই ভদ্র মহিলার প্রথম বেবি তো সিজারিয়ান ছিল, তারপর তো এরকম দুটো হলো। এবারে
আবারও আইভিএফ চাইল্ডের জন্য ছুটলেন। তো যথারীতি আইভিএফ চাইল্ডের প্রথম যে প্রসেসে বেবিটা এলো সেটা কিন্তু 4 মাস পরে মিসক্যারেজ হয়ে যায়। তারপরেও ভদ্রমহিলা যে কোনো কারণেই হোক আবার প্রচেষ্টা চালিয়ে গেলেন এবং অবশেষে প্রেগনেন্সিটা সফল হলো। কিন্তু একেবারে সেই শুরুর দিন থেকে ওদের আইভিএফ চাইল্ড দেওয়ার সাথে সাথে ডাক্তারবাবুদের পরামর্শ অনুযায়ী একেবারে বেড রেস্ট চলতে থাকলো। আর এগুলো মানে কোথায় হবে না, ঘরের বাড়িতে হচ্ছে সমস্যা আছে, তাই জন্য বাবার বাড়িতে এসেছে এবং বাবার বাড়িতে প্রায় ওই 2 মাস হয়ে যাওয়ার পর থেকেই ওই বাবার বাড়িতেই থাকে পেশেন্ট এবং স্টিল ডেলিভারি হলো, এখনো কিন্তু সেখানেই আছে। এই ইতিহাসটা একটু বলার দরকার আছে, সেই জন্য বললাম। তো কি হচ্ছে না, যেটুকু বলা হচ্ছে সেটা হচ্ছে এরকম যে ওখানে যখন বাবার বাড়িতে থাকলো, ওই বেবিটা বাচ্চারা যখন এলো, কনসেপশন এলো আইভিএফ এ, তখন থেকে কি হচ্ছে না, ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী একেবারে বেড রেস্ট, টুকিটাকি বাইরে মানে বাথরুম যাওয়াটুকু। বাড়িতে বিশেষ কেউ থাকে না, ওর এক ভাই, বাবা মা, এই 3 জন, আর জামাইবাবু মাঝে মাঝে আসেন। তো এই পাড়া প্রতিবেশী লোকজন যদি কেউ আসে তখন ওর ভাই বা মায়েরা বলে যে না তোমরা হচ্ছে বেশি করো না, বা ওর দিদি যদি কখনো এতে থাকে, মানে পেশেন্ট দুয়ারে থাকে, বলে তুই ভেতরে চলে যা। মানে ওরা চায় না যদি কোনো রকম একটা ইনফেকশন বা এক্সাইটমেন্ট বা এমন কিছু ঘটে যা থেকে খারাপ কিছু হতে পারে, এই জন্যে ওকে সব সময় ওই লোকজন থেকে কিন্তু ও দূরেই ছিল। বাবা মা যে আছে যতটুকু খাবার দেওয়া, তারা তো তার কাজে ব্যস্ত থাকে, এইটুকু হয়। আচ্ছা, এবারে আমি কেসে চলে যাই। তাহলে এইটা হচ্ছে আগের ইতিহাস। এবং হ্যাঁ, শেষমেশ আর একটু বলে নেই যে 6 মাস যখন প্রেগনেন্সিটা মানে জেস্টেশন পিরিয়ড যখন প্রায় মাস 6 হয়, তারপর থেকে ওর আর ঘুম হয় না। যে বাচ্চাটার মুভমেন্ট হয় কেমন, ভমিটিং টেন্ডেন্সি তখনও চলতে থাকে, একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে দিয়ে চলতে থাকে এবং বেশিরভাগ রাত্রিতেই ও ঘুমোতে পারতো না, কি রাত্রি কি বা দিনে। তো এইভাবে চলে এবং একেবারে প্রেগনেন্সির একেবারে শেষ অবস্থাতেও ভীষণ রকমের হচ্ছে ভমিটিং টেন্ডেন্সি এবং ভমিটিং হয়। তো ওদের চিকিৎসা মতোই চলে। তো এই রকম পরিস্থিতির পর অবশেষে সিজারিয়ান করে টুইন বেবি, দুটোই ছেলে, লাইভ এসেছে। এর পরের ইতিহাস থেকে বলছি। আচ্ছা, এখন সমস্যা কি না, গিয়ে দেখলাম যে পেশেন্ট ওই ঠিক 12টা 12:30 দিক করে গিয়েছি, দেখলাম পেশেন্ট স্নান করার জন্য প্রস্তুতি নিচ্ছে, মানে শুয়ে আছে। একে সর্বক্ষণ দেখভাল করে পেশেন্টের মাসি, পেশেন্টের এক মাসি আছে, সে সর্বক্ষণের সঙ্গী, তো দেখভাল করছে। আর তাই বললাম বলো কি সমস্যা, পেশেন্ট বলছে, একটু ধীরে ধীরে বলছে যে ডাক্তারবাবু শরীর এত দুর্বল, উঠে বসতে পারি না, 2 মিনিটের বেশি বসতে পারি না, হাত যেন লিটপিট করছে, পায়ে যেন বল নেই, অবশ, এরকম পরিস্থিতি। তারপর মাসি বলছে ডাক্তারবাবু ও কি বলবো, তো সব সময় ও তো ঘুমিয়েই কাটাচ্ছে। কিরকম বলে, কি বলবো ডাক্তারবাবু, এই যে 15 দিন হচ্ছে বাচ্চা হয়ে গেল, ওর বাচ্চার দিকে কোনো ধ্যান নেই। বাচ্চা হয়েছে, হওয়ার পর কত হচ্ছে আমোদ প্রমোদ হচ্ছে, করতেছে ওর ওর মামা, ওর বাবা, মামার বাড়ির সব আমরা, কিন্তু ওর সেদিকে কেন যেন
ভ্রুক্ষেপই নেই। বাচ্চাগুলোকে যে খাওয়াতে হবে সেদিকেও ওর বোধ নেই। বলে হ্যাঁ খাওয়াতে হবে, এই যে খাওয়াতে হবে বললো, তারপরে দেখো চুপচাপ করে বাচ্চাটা কাঁদছে। ওর মাসি বলছে আরে বাচ্চাটা কাঁদছে, খাওয়ার দে। ও একবার চোখ মেলে দেখলো, দেখে আবার সেরকম ভাবেই পড়ে রইল। তারপর ওর মাসি যখন জোর করে একটা বাচ্চাকে ওর ব্রেস্ট মিল্কের জন্য দিল, তখন যাও দেখি, আমার শরীর নিয়েই আমার যে শরীরের মধ্যে কি হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, অবশেষে ওর মাসি বাচ্চাটাকে কোন রকম ধরে, ও তো শুয়ে আছে, সেই অবস্থাতেই ফিডিং 5-10 মিনিট 5 করার পর তারপর অপর বাচ্চাটাকে জোর করে যখন দেওয়ার পর সে বলে যাও, মানে সে বিরক্ত বোধ হচ্ছে পেশেন্ট। আর কি না, পেশেন্টের মাসি বলছে ডাক্তার সারাদিনে যদি 1 ফোঁটা জল খায়, জল খেতে চায় না, জোর করে খাওয়ালে বিরক্ত হয়, জল খেতে চায় না। আর কি উঠে তো বসতে পারে না, ওই 2 মিনিটের বেশি। সবাই বলে আমি বসতে পারবো না, বললে সঙ্গে সঙ্গে শুয়ে পড়ে, এত দুর্বল। আমি বললাম তো এইরকম অবস্থায় তোমার কিরকম, মানে কি ভালো লাগে, কোন অবস্থায় মানে একটু কমফোর্ট ফিল করো, এটা বললাম। তখন বলে আমি তো ঘুমাতেই চাই, এরকম একটা বলছে। আর কি না, বলে যখন ওর মাসি বলে আরে উঠে একটু চলাফেরা কর, চলবে না। ওর মাসি ধরে ধরে কোন রকম 2-4 পা একটু হাঁটানোর পরেই যেন মানে পায়ে বল নেই, বসে পড়ছে বা লেটকে পড়ছে, আবার শুয়ে পড়ছে। এইরকম পরিস্থিতিটা আমার অবজারভেশন আমি প্রথম দিন দেখলাম এবং একটা প্রেসক্রিপশন করলাম। আচ্ছা, এখানে এ থেকে কিছু আসে কিনা যদি আপনারা একটু বলেন তাহলে আলোচনা করতে সুবিধা হবে, আমরা এগোবো সেইভাবে, কারণ কেসটা থেকে অনেক কিছু জানার বা শেখার আছে আমাদের। এবং আর হচ্ছে ইনডিফারেন্স অ্যাবাউট চিলড্রেন, এটা পাওয়া যেতে পারে। কিন্তু এর প্রথম শুরুতে তো আপনি যেরকম বলেছেন তাতে খুব পার্সিভারেন্স ছিল, মানে তখন ওই সেটা কিন্তু পার্সিভারেন্স ছিল। যে এখন কিন্তু সেটা তো আমরা নেব না নিশ্চয়ই। এখনকার এই বর্তমানে যে আপনার ক্লিনিকে এসে যে জায়গাটা যেটা সে শো করছে, সেখানে তো পার্সিভারেন্স নেই। সেখানে দেখা যাচ্ছে তার একটা স্লিপিং মুড রয়েছে, না গা ঝেড়ে দিচ্ছে, বাচ্চাকে খাওয়াতে হবে, কিন্তু মানে এরকম একটা বিরক্ত ভাব হচ্ছে, আমার যে কি হচ্ছে আমি তা জানি, তোরা নিজে দেখি বাচ্চাকে, মানে বাচ্চার প্রতি যে ন্যাচারাল যে মায়ের ইনস্টিংক্ট সেটাও তা হারিয়ে গেছে। নিজে দেখি বাচ্চাটা কাঁদছে, দেখছে, একবার চোখ মেলে দেখলো, দেখার পর যা হচ্ছে হোক, মানে এরকম ভাবটা, আবার শুয়ে পড়ছে, সেইভাবেই আছে। তখন তার মাসি জোর করে যখন দিল, কোন রকম দেওয়ার পরেই সে বিরক্ত বোধ করে নিয়ে যা। ঠিক, আর কেউ কিছু যদি বলেন। একটা আর্ডেন্ট আছে যে তার প্রচন্ড ইচ্ছা, যে ইচ্ছাটাকে সেখানে ধরে রেখেছে। আচ্ছা, কিরকম এখানে বর্তমান পরিস্থিতিতে? বারে বারে তার বাচ্চা মিসক্যারেজ হয়ে যাচ্ছে, ফ্যালোপিয়ান টিউব হলো, ফ্যালোপিয়ান বাতিল করতে হলো একটার পর একটা, তা সত্ত্বেও কিন্তু বেবির প্রতি তার একটা অদম্য ইচ্ছা। শেষকালে সে আবার টেস্ট টিউব বেবি নিল,
হুম, হ্যাঁ এই একটা আর্ডেনের মধ্যে আমার কাছে এখন যেন মনে হচ্ছে। ওরা ছিল, কিন্তু হ্যাঁ ঠিক 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 ওই জায়গাটা তো নিশ্চিত দারুণ। কিন্তু তারপরে বর্তমান যে স্টেট, এই স্টেটটা কিরকম মনে হচ্ছে? এই স্টেটটা কি এই আর্ডেন্টের মতো জায়গা আছে? এই জায়গাটা আবার আলাদা হয়ে গেছে, ইনডিফারেন্স খুব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয়লেস, আনন্দ থেকে সেটা বিচ্যুত হয়ে গেছে, জয়লেস হয়ে গেছে। ঠিক ঠিক। আর কিছু খুব ভালো আমার মনে হচ্ছে স্যার, হ্যাঁ বলুন স্যার। প্রথমে যেভাবে উদ্যোগ নিয়েছিল মানে হ্যাঁ বেরোতে নেওয়ার জন্য হ্যাঁ বারবার, তার মধ্যে একটা উৎসাহ ছিল। বর্তমানে কিন্তু বেবিটা হয়ে যাওয়ার পর কিন্তু যেন সে চোখ বন্ধ করে দিচ্ছে, আর ভালো লাগছে না। হ্যাঁ, ঠিক বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর জন্য কোনো উৎসাহ নেই। বাড়িতে যে এত উৎসব হচ্ছে বা একটা মানে নিউ বেবি এসছে, তাদের একটা হ্যাঁ, আনন্দ যে হচ্ছে আনন্দের অন্যান্যরা ধারা, করছে, হ্যাঁ ঠিক হ্যাঁ সে আনন্দের ভাবটা কিন্তু বহিঃপ্রকাশ তার মধ্যে আর প্রকাশ পাওয়া যাচ্ছে না। প্রথম যে উৎসাহ ছিল, আদৌ নেই। তো উনি হ্যাঁ আদৌ নেই। তো উনি ইনডিফারেন্স হয়ে আছেন, এবং তার সঙ্গে সঙ্গে ইনডিফারেন্স লাইস উইথ আইস ক্লোজ। অর্থাৎ এই রুব্রিকটা আমরা তখনই ধরি যখন পেশেন্টের এক সময় প্রচুর উৎসাহ ছিল, এখন আর কোনো উৎসাহ দিচ্ছেন, দূর যা হচ্ছে হোক। এক সময় ওদের জন্য কত কি করেছি, কত কি আমি চেষ্টা করেছি, এটা হলো না। অনেক সময় আমাদের ফ্যামিলির মতো হয় না যে ঠিক। আমি ছেলে মেয়ের জন্য এত কিছু কাজ করছি আর আমাকে এখন দেখছে না, ও যা করছে করুক গা, আমার আর অত দেখার দরকার নেই। হ্যাঁ, মানে ওদিকে আর ধ্যানটা দিচ্ছে না স্যার। তাই আমি ভাবছিলাম যে এই রুব্রিকটা যদি ধরা হয় একটু, ইনডিফারেন্স লাইস উইথ আইস ক্লোজ। ঠিক ঠিক, আমারও মাথায় ক্লিক করেছিল। ঠিক, সুন্দর। আর কিছু? আর পেশেন্ট কি বলছে একটা জায়গায় যে এই বলো কি এই তো চলছে এরকম বলছো, তাহলে তো কমফোর্ট ফিল করো, কি মনে হয় কি বলছে? আহ, যেন ঘুমাতেই চাই। যদি ওটা বলে তাহলে আপনার মানে ও এখন চাইছে যে আমাকে যেন কেউ ডিস্টার্ব না করে, আমাকে শান্তিতে বাবা ঘুমোতে দাও। ট্রাঙ্কুইলিটি রিপোজ এন্ড ওইটা ওই রুব্রিকটা যেটা আছে, মানে লঙ্গিং রিপোজ এন্ড ট্রাঙ্কুইলিটি। হ্যাঁ লঙ্গিং রিপোজিং থাকবে, মানে এখন আর ডিস্টার্ব চাইছে না, আমি যেন ঠিক ঠিক খুব শান্তিতে ঘুমোতে পারলে আমার একটু ভালো হবে। হ্যাঁ, তোমরা যাও তো বাবু এখান থেকে, আমাকে আমার নিজের কাজ করতে দাও। মানে ঠিক শরীরের মধ্যে সে অবস্থা নেই তো, কাজ করবে কি করে, উঠবে কি ঠিক করে? ঠিক, খুব সুন্দর। আর কেউ কিছু? তাহলে মেডিসিন স্যার কিছু আসছে মাথায়? মেডিসিন দিলে ওই মানে যদি আমি ট্রাঙ্কুইলিটি রিপোজ আর ডিস্টার্ব এভারস এই দুটো মিলে মানে সালফার নাকি আসবে আমার একটা। তাহলে হয়তো বোধ হয় নাক্স আসবে বলে মনে হয়। এটা কি স্টুপিফ্যাকশন স্লিপিনেস উইথ ধরা যায় না? স্টুপিফ্যাকশন স্লিপি, হ্যাঁ, স্টুপিফ্যাকশন স্লিপিনেস উইথ, এটা বলছেন। হুম হ্যাঁ, হুম। ঠিক। তাহলে কি এসছে? এটা এখনো করিনি কিছু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এবার একটু এগোবো আমি। স্যার আর কেউ কিছু বলেন যদি? আচ্ছা নেক্সট তাহলে আমি একটু এগোই কেসটা। আচ্ছা, হ্যাঁ স্যার, এইরকম পরিস্থিতিতে স্যার শুনুন, এইরকম পরিস্থিতিতে আমি আহ, দেখলাম এবং যেটা নিলাম সেটা হচ্ছে এরকম, ওই ঘুমোতেই চাই, এই একটা ফিলিংস। আর একটা বলছে, কিষান স্যার একটা সুন্দর বললেন যে বাচ্চাগুলো কাঁদছে, আগে এরকম অচন্দ ছিল, তো এখন যা হচ্ছে হোক, ইনডিফারেন্স লাইট উইথ আইজ ক্লোজড, এটা মাথা ক্লিক করলো। কিন্তু ইনডিফারেন্স লাইট উইথ আইজ ক্লোজড এইটা নিলে তাহলে তার সে যে ঘুমোতেই চাই এই জায়গাটা সে কিন্তু আর আই ক্লোজ করে রাখতে চায় না, ওই জায়গাটায় কিন্তু সে প্রকৃত অর্থেই ট্র্যাঙ্কুইলিটি চলে যেতে চায়। আর যদি আই ক্লোজ থাকা হয় তাহলে কিন্তু সে তার ওই সে ট্র্যাঙ্কুইলিটি ওই জায়গাটা সে যেতে চায় না, ওই তার এই দুইয়ের মধ্যে কনফ্লিক্ট চলছিল। তাই আমি অবশেষে হচ্ছে ওই লঙ্গিং রিপোজ অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি এটা নিলাম, ডিস্টার্বড ওই যে অ্যাভার্স টু বিং, আর হচ্ছে কি
না, বলছে না খুব এ করে ওটা ছিল আর হচ্ছে কি হাতে বল বল নেই, বলছি বল নেই, কিছু করতেই পারি না, 2 মিনিটের বেশি বসতেই পারি না। এটা সিম্পল এমনি ডিলুশন পুয়ার নিয়ে আমি একে, আচ্ছা আর একটা অ্যাঙ্গার কন্ট্রাডিকশন, ভালো লাগছে না নিয়ে যায় এদেরকে করে আমি হচ্ছে নাক্স ভোম দিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা, নাক্স দেওয়ার পর নেক্সট ডে রিপোর্ট দিতে বললাম, কিন্তু নেক্সট ডে কোনো রিপোর্ট পাই না। তারপরের দিন মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ডে, অন দ্য থার্ড ডে অফ দ্য মেডিসিন রিপোর্ট এলো যে ডাক্তারবাবু ওই যে অত যে ঘুমের ভাবটা, যে সবসময় যেন ওই ঘুমিয়ে থাকতো, এই ভাবটা কিছুটা কেটেছে। আর একটা ব্যাপার পজিটিভ বললো কি না, বাচ্চাকে এখন সে মোটামুটি কান্নাকাটি করলে বলে বাচ্চাটাকে দিয়ে খাওয়াই, তার মাসিকে বলে, এবং দেয়, তবে দীর্ঘ সময় দিতে পারে না, ওই 5-7 মিনিট দেয়, সেটা কিন্তু দেয় মোটামুটি, তারপর আবারও অপর বাচ্চাটাকেও দেয়, এরকম চলছে। ঠিক আছে, প্লাসিবোই থাকুক। আবার তার 1-2 দিন পর এবার আমাকে জানাচ্ছে ওর মাসি, যে সবসময় ওর সঙ্গে থাকে, ওকে দেখভাল করে, সে বলছে যে স্যার একটা বিষয় লক্ষ্য করলাম তো, এখন তো অন্যরকম সিমটম আসছে। কিরকম? বলে মাসি পা হাতে দেখো কিছু নেই, বল নেই, চিমটি কাটো, খামচাও, কিছু ফুটাও, তার অনুভূতি নেই। আরে আর কিছু? বলে না এরকম। আর বাকি যা ছিল সেগুলোর মধ্যে ইমপ্রুভমেন্টের মধ্যে ওইটা হয়েছে, বাচ্চাটাকে এখন তবু নিজে থেকেই বলে হ্যাঁ ঠিক আছে নিয়ে এসো, একটু খাবার দেই, ওদেরকে খাইয়ে দেয়, এইটা পরিবর্তন আসছে। আর ঘুমের ভাবটা ওইটা অতটা আর নেই এই জায়গায়, কিন্তু এখন এই সিমটম আসছে যে এর ফলে যে 2-4 পা হাঁটছিল সে তো এখন হাঁটতেই পারেনি, যেন হাঁটতে গেলে পড়ে যাবে। আর শুধু পা নয়, যেখানে ওটি হয়েছে, অপারেশন হয়েছে, সেই সিজারিয়ান যে জায়গার চারদিকে, সেখানে খামচাচ্ছে, চিমটি কাটছে, সেই জায়গাগুলো অবশ, মানে কোনো অনুভূতি নেই। খুব জোরে চিমটি কাটলে তখন যেন একটু মনে হয় যে একটু লাগছে। এই অবস্থায় কিছু আছে কিনা, বা এনভিআরও রান করানো যায় কিনা? হ্যালো স্যার, কিষান স্যার বলুন। এনভি হায়ার পটেন্সি, এনভি হায়ার পটেন্সি, যদি আচ্ছা হ্যাঁ বলুন। যদি আমি দেখি হ্যাঁ। কিছু বলতে চাইছেন নাকি? না আপনি বলুন। হ্যাঁ, এই নাক্স বমটা দিয়ে আপনার হ্যাঁ যতটা উন্নতি হয়েছে পেশেন্টের, হ্যাঁ যেমন ধরুন ঘুমটা ততটা নেই, ব্রেস্ট ফিডিং দিচ্ছে, সেক্ষেত্রে অন্যান্য সিমটম এলেও কিন্তু আমি মেডিসিন এখন চেঞ্জ করবো না এই মুহূর্তে। ঠিক। তার কারণ হচ্ছে আমার মেডিসিনে তো উনি উন্নতির দিকে এগোচ্ছেন, আরোগ্যের পথে আছেন। আমার তো এমন নয় যে মেডিসিনটা একদম কাজ হয়নি, আমার তো কাজ হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমি দেখব যে পেশেন্টের সেই সিমটম গুলো আছে, অথচ যে আমি যে পটেন্সিটা দিয়েছিলাম 30 বা 200 বা 1M, সেটা আমি হায়ার পটেন্সিতে যেতে পারি, কিন্তু তবুও কিন্তু আমি 3-4 দিন বা 5 দিন ওয়েট করার পর ওই পেশেন্ট গুলো আর দিয়ে দিলাম, যেটা আমি সাধারণত করি। আর যখন আমার উন্নতি হচ্ছে, ধীরে ধীরে গ্র্যাজুয়ালি ইমপ্রুভমেন্ট হচ্ছে, তখন পেশেন্ট সিমটম যাই দেখ না কেন, যদি আমার মেডিসিনের কাজ হয়ে থাকে, তারপরও কিন্তু আমি 4-5 দিন ওয়েট করার পর আমি হায়ার পটেন্সি কথাটা চিন্তা করি। ঠিক আছে, হ্যাঁ নেক্সট। আর যদি কেউ কিছু বলেন।
হ্যাঁ, এখানে ফিজিক্যাল সুপারফিশিয়াল কিছু সিমটম হয়েছে, কিন্তু মেন্টাল সাইডটা ইমপ্রুভ করেছে। তো হ্যাঁ, এদিক দিয়ে আমরা একই মেডিসিনে থাকলেও পোটেন্সি হয়তো চেঞ্জ করা যেতে পারে। ঠিক। তো ঠিক আছে, তাহলে এখানেও নেক্সট হচ্ছে প্লাসিবোই চলছে। নেক্সট 2 দিন পর রিপোর্ট কি বলছে ডাক্তারবাবু, এখন আচ্ছা এর মধ্যে ওইটা উন্নতি এসেছিল এইগুলো, কিন্তু যেটা একদম পরিবর্তন কিছু হয় না সেটা হচ্ছে ওর থার্স্ট, ওর খাওয়া দাওয়া, এই জায়গার পরিবর্তন একদম নেই। উল্টে যেটা বৃদ্ধি হয়েছে সেটা হচ্ছে মাসকুলার উইকনেসটা, সেটা অত্যধিক হয়েছে এবং সেটা হচ্ছে ইনসেন্সিবল জায়গায় চলে গেছে, যেটা কিন্তু আগে ছিল না। নেক্সট তারপর বলছে 2 দিন পর অপেক্ষা করার পর কি বলছে, ওর মাসি বলছে যে ডাক্তারবাবু এরকম তো যাই হোক হচ্ছিল চলছিল, কিন্তু সেদিন হঠাৎ করে আমাকে জিজ্ঞাসা করতেছে, মাসি আমি কোথায় আছি বলতো? কেন, তুই তো এখানেই আছিস। তোর মাসি তখন একটু বুদ্ধিমান একটু বলে, আচ্ছা ঠিক আছে বলতো, এখানে তো এটা তো তোর বাবার বাড়ি, বুঝতে পারছো। বলে হ্যাঁ। বলে কতদিন আছিস বলতো? বলে ওই 1 মাস 1.5 মাস হবে বলে মনে হয়। কিন্তু ওর বাবার বাড়ি থেকে ও আছে একদম সেই প্রথম থেকে, জাস্ট জেস্টেশন পিরিয়ডের একদম 2nd or 3rd মান্থ থেকেই ও আছে, আপ টু টিল নাও। এরকম। আর কি হচ্ছে না ডাক্তারবাবু, ওকে তো আমি স্নান করতে নিয়ে যাচ্ছি। বলি চল। বলে গেল, এবারে গিয়ে বসে আছে। বলে এরপর কি করব? বলে আমি যথারীতি স্নান টান করালাম, করিয়ে ড্রেস ট্রেস রেডি করে দিয়ে তো আমি বেরিয়ে চলে এসেছি। তারপর দেখি না ও আর বেরোয়নি, ও সেখানে বসে আছে। কি রে চলে আয় বলতে, তারপরে ও বেরিয়ে এলো। এখান থেকে এই পরিস্থিতি এই যখন এলো, এবারে কিন্তু আমি মেডিসিন আবার নতুন করে সিলেকশন করলাম এই জায়গায়। এই স্টেটে বলুন কিছু আপনাদের মতামত দিন, বা কিছু ওষুধ, নতুন ওষুধ যদি কিছু আসে বলে মনে হয় যদি একটু বলেন। শশাঙ্ক স্যার, আপনার নিঃশ্বাসটা না মাইক্রোফোনে সরাসরি পড়ছে। মুখটা একটু নিচু আচ্ছা। বা উপরে নিয়ে নেন স্যার আচ্ছা। মাইক্রোফোন থেকে। হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে। নতুন রুব্রিক আমার ভাবনায় আসছে, হুম। এটা কতটা নিতে পারছি বুঝতে পারছি না। আমিও অনেকটা ওই দ্বন্দ্বের মধ্যে আছি, যেটা হচ্ছে স্টুপেফ্যাকশন নোস নট হোয়ার হি ইজ। সে কোথায় আছে সেটা ওই অবস্থায় বুঝতে পারছে না, ঠিক রিকগনাইজ করতে পারছে না সে কোথায় আছে। ঠিক। আর আর যদি কেউ কিছু বলেন, মানে পেশেন্টটার মানে পরিণতিটা দেখুন, মানে কোন জায়গায় যাচ্ছে। একটা উইকনেস থেকে আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল, কিন্তু গ্র্যাজুয়ালি টোটাল প্যারালাইজের দিকে চলে যাচ্ছে, এবং টোটাল একদম ব্রেনটা হচ্ছে একদম ডালনেস থেকে, স্টুপিফিকেশন থেকে একেবারে রান কনসাসের দিকে রান করছে, চলে যাচ্ছে। রিকগনাইজ নট রিকগনাইজ সারাউন্ডিং বলে একটা যে রুবিক আছে, ওটাও তো আসতে পারে। আচ্ছা, কাছাকাছি এসছে ও। তাহলে টোটাল এই স্টেটটা থেকে কিছু মেডিসিনে পৌঁছানো যায় কিনা, ফিল্ডটা তো আপনাদের এসছে সুন্দর।
না হলে আমি এগোবো। হ্যালো কিষান স্যার, কিছু বলবেন নাকি? আজকে আমাদের গোপীনাথ স্যার নেই আমাদের। হ্যাঁ এখানে স্যার একটু বলি, হ্যাঁ মানে কিষান স্যার, হ্যাঁ এখন বলুন। এখন যে পজিশনে পেশেন্ট আপনার কাছে আছে, হ্যাঁ এটা কিন্তু পুরোপুরি অবজারভেশন উপর। ঠিক। কারণ কি, যে পেশেন্টকে এই মোমেন্টে যদি কোনো প্রশ্ন করা যায়, তার সিচুয়েশনটা প্রথমে যেটা ছিল সেখান থেকে পুরোপুরি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কিরকম? উনি বুঝতেই পারছেন না যে আমি কোথায় আছি, আমি কিভাবে আছি, আমি কি করছি, আমি কোথায় ছিলাম, এখন কি পজিশনে আছি। এটা পুরোপুরি অবজারভেশন, যেহেতু পেশেন্ট আপনার কাছে ছিল। হুম। আর যদি এখানে আমার যদি একটা মানে মেডিসিন চিন্তা করতে হয়, তাহলে আমরা সাধারণত এরকম পেশেন্ট একটা এসেছিল আমার চেম্বারে। একটু আমি গামছাটা কিছু মাইন্ড করবেন না, গামছাটা কাঁধে নিয়ে আপনাকে দেখাচ্ছি। আর ভিডিওটা অন করছি, অন করবো ভিডিওটা। হ্যাঁ ঠিক আছে, করুন। দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে দেখা এবার যাচ্ছে। patient- হ্যাঁ হালকা দেখা হ্যাঁ। যাচ্ছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো এই পেশেন্টটা যখন এভাবে বসে আছে, তো পেশেন্টে বসে পড়ে যখনই কোনো জিজ্ঞেস করছি, কি নাম তোমার, মানে ও বুঝতেই পারছে না যে আমি কোথায় আছি, কিভাবে আছি, না কোনো আমি অন্য জগতে চলে গেছি। এটা আমরা কিন্তু ওর অবজারভেশনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি। তো এক্ষেত্রে স্যার আমরা মানে মেডিসিন যেটা হচ্ছে আপনার ওই হেলোবোরাস, হ্যাঁ, মানে আমাদের গুরুর কাছ থেকে শেখা আর কি, যে ওর চোখ আছে, চোখ থাকতেও ঠিক বুঝতে পারছে না, হ্যাঁ, নাক আছে, নাক দিয়ে কোনো কাজ করতে পারছে না, মুখ আছে, ভাবছে আমার মুখই নেই। অর্থাৎ যে পজিশনটাকে ক্রিয়েট করে রেখেছে, যে পঞ্চেন্দ্রিয়ের যে সেন্স যে কাজ করে, সেই সেন্সটা যেন স্যার ওর কাজ করছে না। এই অবজারভেশনের মাধ্যমে আমরা ফিল করে ওকে স্যার হেলিবোরাস প্রেসক্রাইব করতাম। এবার স্যার আপনার কাছে ঠিক। শুনবো স্যার, নেক্সট। ঠিক। খুব সুন্দর বলেছেন কিষান স্যার। কিষান স্যার এত সুন্দর বললেন যে আপনার গুরুদেবের ছবিটা আমার চোখের সামনে ভেসে উঠলো। যা এইখানে তো এই রুটিটা আমি ভাবছিলাম যে ডালনেস আন্ডারস্ট্যান্ড বলুন স্যার। হ্যাঁ। কি হচ্ছে আসলে ব্যাপারটা, সেটা পুরোটা ও আন্ডারস্ট্যান্ড করতে পারতো না। আমি আগেই বলছিলাম না যে সে ঠিক। realize করতে পারতো না। খুব সুন্দর, খুব সুন্দর কিষান স্যার যে ব্যাখ্যাটা দিয়েছেন, অপূর্ব, খুব সুন্দর। আর মন্ত স্যার তো বললেন চমৎকার চমৎকার। এবং ওই অ্যাকচুয়ালি কথাই আমি হ্যাঁ, ইটস এ কেস অফ হেলিবোরাস। এবং আমি ঢুকেছিলাম, অ্যাকচুয়ালি হেলিবোরাস আমার প্রথম প্রেসক্রিপশন। এরকম পেশেন্ট কিন্তু এর আগে আমি ডিল করতে পারিনি। তো পেশেন্ট আমি ওখান থেকে ঢুকলাম, কোনখানটায় বলছে পেশেন্ট, ওই যে মাসি বলছে না যে ওই যে চল স্নান করতে যাব, বললে গেল, স্নান করলো, বসেছি, ওই যে চলে আয়। তার মানে ও এমন জায়গায় এমন ডাল হয়ে গেছে, ওখানে ওর নিজস্ব কোনো মানে মানে দেমাগ ওর খাটছে না। এই যে স্টেট, এইটা হচ্ছে হেলিবোরাসের হচ্ছে একটা দারুণ রুব্রিক আছে, ডিলিউশন রোবট। হি ইজ এ রোবট। মানে ওকে রোবট কি করি আমরা, যেমন হচ্ছে রোবটের প্রোগ্রামিং করে তবে আমরা দেই, তবে আমাদের মতো কাজ আমরা এফিসিয়েন্সি আমরা পেতে থাকি, যতটুকু আমরা প্রোগ্রামিং করব ঠিক ততটুকু। অনুরূপ ভাবে এই হেলিবোরাস পেশেন্টের ক্ষেত্রে, এই পেশেন্টের ক্ষেত্রে যখন বলছে কোচি এখানে চলে আয়, তখন গেল, এরপর কি করতে হবে আর জানা নেই তার। আবার যখন বলছে তো এখানে আয়, বেরিয়ে আয়, তখন সে বেরিয়ে আসছে, ট্রাই করছে। এইটা হচ্ছে ডিলিউশন রোবট। এই স্টেটটা আরো বেশি করে প্রকটিত হবে, আর 2-4 দিন গেলেই
ওই স্টেটটা আরো গভীর ভাবে হচ্ছে বেরিয়ে আসবে। এটা হচ্ছে ডিলিউশন ও রোবট। আর কি না, ওই যে জায়গাগুলো হচ্ছে, এবারে যদি টোটাল আমি পিকচারটাকে মেলাই, মানে এরপর আমি রেট্রোস্পেক্টিভ স্টাডি করেছি, সেই জন্য আমি বলতে পেরেছি যে অ্যাকচুয়ালি ও নাক্স ছিল না, ও প্রথম থেকেই ছিল হেলিবোরাস, আমি ধরতে পারিনি। তো প্রথমেই দেখুন ও যেসব রুব্রিক গুলো সব দিয়ে গেছে সব ওর মধ্যেই আছে। ডিস্টার্বড, অ্যাভার্স টু বিং, অ্যাঙ্গার, ইন্টারাপশন ফ্রম, আর কি, আর ওই যে ওই যে ওর যে এত উইকনেস, যেটা উইকনেস ট্রান্সফর্ম ইনটু প্যারালিসিস, কমপ্লিট প্যারালিসিস। নাক্স এই স্টেজে থাকে না। উইকনেস, মাসকুলার উইকনেস ট্রান্সফর্মড ইনটু হচ্ছে কোথায়, একেবারে কমপ্লিট প্যারালিসিস। এই জায়গায় কমপ্লিট প্যারালিসিসের জায়গা ও চলে আসে। আর কি না, ওই জায়গাটায় হচ্ছে কি ছিল, কোনটা, হ্যাঁ, এবারে যদি আমরা স্টাডি করি যে হেলিবোরাসটা তৈরি হলো কিভাবে, হেলিবোরাস পেশেন্টটা এলো কি করে। প্রথম এইটা একটু স্টাডি করতে গিয়ে দেখা গেছে, আচ্ছা আর একটা জায়গা আমি মিস করে গেছি, যেটা আমি ভুলে গেছি বলতে, সেটা কি ওর মাসির কিন্তু খুব ক্লোজ অবজারভেশন ছিল যে যদি ওর যেদিন ওর হাজবেন্ড ওর কাছে আসে না, তো সেদিন যদি কথাবার্তা বলে ওর বেরিয়ে যায় ওর মাসে একটা রুম, বলে আমি শুনি যে ও যে খিনখিন করে নাকি সুরে কথা বলতো, ওই কথা বলার যে ভঙ্গি তখন কিন্তু সম্পূর্ণ পাল্টে যায়। তখন মনে হয় না যে এই তো এরকম পেশেন্ট, এ তো স্বাভাবিক কথাবার্তা বলছে, বেশ স্পষ্ট, স্বাভাবিক, জোরালো, এরকম। এই ইনফরমেশনটা একটা অদ্ভুত ইনফরমেশন ছিল। আমি বলি আচ্ছা এরকম, বলে হ্যাঁ, বলে আবার যখন যায় ও বেরিয়ে গেলে চলে যায়, আবার সেই যথারীতি আগের স্টেটে পৌঁছে যায়। এটা আচ্ছা, এবারে আসি, ওটা আমি একটু পরে আসছি, যে কিভাবে তৈরি হয় হেলিবোরাস পেশেন্টটা। এক্ষেত্রে দেখুন যে সেটা কি না, ও দীর্ঘদিন ধরে যখন বাবার বাড়িতে ছিল এবং ডাক্তারবাবুদের পরামর্শ অনুযায়ী ও বাবার বাড়িতে থাকাতে কি ছিল না, সবাই ওর কাছে আছে, বাবা মা আর ভাই, কিন্তু তাদের সাথে যে কমিউনিকেশন, সেই কমিউনিকেশন তেমন করে ঘটেনি। ওর প্রয়োজনীয় দৈনন্দিন যেটুকু লাগছে সেটাও যোগান দিচ্ছে, কথাবার্তার মধ্যে কথাবার্তা নেই। পাড়ার লোকেরা যখন আসে কথাবার্তা বলতে, ওর ভাই বা মা জোর করে পাঠিয়ে দেয় তুই ঘরে যা, কারণ হচ্ছে অনেক কষ্টে হচ্ছে বেবিটা এসেছে, কোনোভাবেই একে করা যাবে না, বাইরে থেকে ইনফেকশন হোক বা অন্য কিছু এক্সাইটমেন্ট আসুক। তাই অ্যাকচুয়ালি এই জায়গাটা থেকে ওই হেলিবোরাসটা হচ্ছে মানে তৈরি হয়েছে, মানে যেখানে কি বলছে না, মানে হি লিভস উইথ অল বাট নো কানেকশন উইথ এনিবডি। সকলের সাথেই আছে কিন্তু তার সাথে কোনো কানেকশন নেই। তখন থেকেই সে মনে করে ওই যে যেমন বলছে ও ডিলিউশন রোবট ওয়ান, যে তখন থেকে সে ওই যে রোবট যে ফিলিংস, এই ফিলিংসটা ওর মধ্যে তখনই তৈরি হয়। রোবটের মতো করেই কন্ট্রোল বাই আদার্স তার নিজস্ব সত্তাগুলো ক্রমশ হারিয়ে যেতে থাকে। ঠিক আছে, আর ওই জায়গাটা কি যে ওর হাজবেন্ড এলে অনেকটা স্বাভাবিক হয় কিন্তু তারপরেই চলে যায়। এই জায়গাটায় একটা রুব্রিক আছে যে হোম সিকনেস। সেই হোম সিকনেস আমরা তো সবাই জানি যে ওই আমাদের মহান্তি স্যারের একটা বিখ্যাত কেস ছিলেন, একটা বাচ্চা হচ্ছে তার বাবা নিয়ে গেছে এতে ডাক্তারবাবুর কাছে, যখন তার সম্পর্কে জানতে যাচ্ছে কোনো কিছুই বলছে না, ওর বাবা অনেক রিকোয়েস্ট করছে, মা বলছে কিন্তু কোনো মতেই বলছে না, এবং তখন ওর বাবা বলছে যে ওর কাকুকে হচ্ছে একেবারে কাকুর অন্তপ্রাণ, ও কাকুকে চাই, কাকু এলে কোনো সমস্যা নেই, বলে
আবার ফোন করে কাকু আসে, যাওয়ার পর তখন বাচ্চাদের মধ্যে যে অভূতপূর্ব যে স্বাভাবিক একটা স্বাচ্ছন্দ্য বোধ, ভিভাসিয়াসনেস সবকিছু ফিরে এসেছিল। এইখানে স্যার মহান্তি স্যার নিয়েছিল ওটা হচ্ছে হোম সিকনেস। এখানে ওই জায়গাটায় ওর হোম হচ্ছে ওর হাজবেন্ড, ও যদি থাকে তাহলে কিন্তু ওই জায়গাটা ও ভিভাসিয়াস হয়ে ওঠে, তাই এটা হচ্ছে হোম সিকনেস ছিল। তো এই রেট্রোপার্সপেক্টিভ স্টাডি করতে গিয়ে হেলিবোরাসকে এইভাবে পেয়েছি এবং জানতে পেরেছি যে কিরকম একটা পরিস্থিতি থেকে তাকে হচ্ছে বের করে নিয়ে এসছে। এই কেসটা আমার খুব মানে ঠিক করতে পেরে আমি খুব এক্সাইটেড এবং খুব ভালো লাগা, সেই জন্যই আমি এটা শেয়ার করলাম। আর সময় অনেক হয়ে গেছে স্যার, এখানে রাখবো, যদি আর কেউ কিছু বলেন বা জিজ্ঞাসা থাকে। স্যার একদম ফাটাফাটি কেস শশাঙ্ক স্যার, একদম খুব উচ্চ মানে আজকে আপনি যে শেখালেন স্যার, অত্যন্ত সুন্দর লাগলো স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, চেষ্টা করেছি একদম একদম প্র্যাকটিক্যাল কেস, একদম রিসেন্ট কেস। এক্সেলেন্ট দেওয়ার পরে কি হলো একটু বলুন। হ্যাঁ স্যার বলুন। হেলিবোরাস দেওয়ার পরে যে ঘটনাটা আচ্ছা, কিরকম হবে একটু বলুন। হ্যাঁ ঠিক। আচ্ছা, হেলিবোরাস দেওয়ার পরে যেভাবে চলছে সেটা কি হচ্ছে, তার ওই যে ডালনেস গুলো ধীরে ধীরে কেটে যাচ্ছে, তার এই পায়ের যে অবশ ভাব, যেটা একদম প্যারালাইজড স্টেটে চলে যাচ্ছিল, সেটা এখন অনেকাংশেই দিন 15 ট্রিটমেন্ট, তাতে ইজাবাউট ধরতে পারেন 60% পেশেন্ট হচ্ছে হাঁটতে পারছে স্ট্রংলি, বোল্ডলি। এবং তার ওই হ্যাঁ, এখন আরেকটা অদ্ভুত সিমটম আসছে এবং হেলিবোরাসকে সেটা সাপোর্ট করে দেখলাম। এখন কি করে না, বাচ্চাগুলোকে নিয়ে বলে, ওর মাসি বলে জানেন ডাক্তারবাবু এখন আবার নতুন কি দেখছি জানেন, ও শুধু কান্নাকাটি করে। আরে কেন কাঁদছে? যাকেই দেখে তাকেই বলে, কি বলে, আমার দুটো ছেলে, এদের কে দেখবে, কিভাবে মানুষ করবে, কিভাবে এরা মানুষ হবে, কিভাবে বড় হবে। মানে যাকে আমরা বাংলায় বলেছে সবসময় ঘ্যান করা, প্যান করা। এবং রুব্রিকও দেখলাম সুন্দর রয়েছে যে উইপিং, মর্নিং উইপিং উইথ, সেখানে সিঙ্গেল হেলিবোরাস, মর্নিং উইপিং উইথ। এবং ধীরে ধীরে এখন পেশেন্ট খুব ভালো জায়গায় পৌঁছে গেছি, শুধু সময়ের অপেক্ষা বাকিটুকু। রুব্রিক গুলো একবার বলবেন? হ্যাঁ, রুব্রিক গুলো তো বলাই যায়। বলুন। আচ্ছা, রুব্রিক ওই যেটা হচ্ছে অ্যাকচুয়ালি কি হচ্ছে না হচ্ছে এটা ঠিক বুঝে উঠতে পারছে না। Dullness understand does not happening what is. Dullness understand does not happening what is. Delusion robot, he is a homesickness. Senses dull, organs of having taste and vision unimpaired yet. Are anger interruption from disturbed, averse to being. সেন্সেস ডালনেস, ডাল এটা আরেকবার বলেন, কোথা থেকে নিবেন? আচ্ছা, সেন্সেস ডাল যেটা হচ্ছে ওই সামগ্রিক, অ্যাকচুয়ালি এই কেসে তুই সামগ্রিকভাবে মূল্যায়ন করি তখন ওটা আসে, না হলে কিন্তু যেটা আসে সেটা হচ্ছে ডালনেস আন্ডারস্ট্যান্ড ডাজ নট হ্যাপেনিং হোয়াট ইজ, বলছে না কি হচ্ছে, কোথায় আছে, এই সম্পর্কে বোধ নেই। আর সেন্সেস ডাল সবকিছুই আছে, সে দেখছে, শুনছে,
কিন্তু সেগুলো ঠিক বুঝে উঠতে পারছে না। আর ওই জায়গাটাকেই উনি বলছেন যে কনফিউশন অফ মাইন্ড ইনজুরি হেড আফটার। কোনটা না, ও ইনজুরিটা কোথায় পেয়েছিল, এর হেড ইনজুরি কোথায় হয়েছে না, এর হেড ইনজুরি তখনই হয়েছে যখন জেস্টেশনাল পিরিয়ডে টোটালি বেড রিডেন ছিল এবং কমিউনিকেশন থেকে দূরে ছিল, পাড়া প্রতিবেশীর থেকে, লোকজনের থেকে, মা বাবা ভাইয়ের কাছ থেকে যে পরিমাণ কমিউনিকেশন থাকা দরকার সেগুলো ছিল না। ও সেই জায়গা থেকেই ওর হচ্ছে যে ইনজুরিটা, ওটা হচ্ছে হেড ইনজুরি। কনফিউশন অফ মাইন্ড ইনজুরি হেড আফটার, অ্যাকচুয়ালি ওই জায়গা থেকে ও স্টার্ট হয়েছে, হেলিগোরাস এই জায়গা থেকে শুরু হয়।